নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে এই ঘণ্টাখানেকের সফরে আপনাদের স্বাগত। আজ আলিপুর আদালতে রাজ্যের ক্রীড়া এবং পরিবহন মন্ত্রী মদন মিত্রের জামিনের আবেদন খারিজ হয়ে গেল। পাশাপাশি আরও 3 দিন তাকে সিবিআই হেফাজতে থাকতে হবে বিচারকের নির্দেশে। মদন মিত্র আজ আদালতে দাঁড়িয়ে বলেন যে সিবিআই তাকে মানসিক যন্ত্রণা দিচ্ছে, মানসিকভাবে মেরে ফেলার চেষ্টা করছে। পাশাপাশি আজকে শুরুতেই সিবিআইয়ের আইনজীবী একেবারে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন সারদা কেলেঙ্কারিতে রাজ্যের ক্রীড়া এবং পরিবহন মন্ত্রী মদন মিত্রের প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকার প্রমাণ মিলেছে। আমি আবার বলছি, পরোক্ষভাবে জড়িয়ে থাকা কিংবা মদত দেয়া নয়, একেবারে স্পষ্ট করে দেয়া হয়েছে সিবিআইয়ের তরফ থেকে প্রকাশ্য আদালতে যে রাজ্যের ক্রীড়া এবং পরিবহন মন্ত্রী মদন মিত্র সারদা কেলেঙ্কারিতে প্রত্যক্ষভাবে জড়িত। এই প্রেক্ষিতেই আমাদের আজকের প্রথমার্ধের বিতর্ক। আমাদের আজকের বিষয়, হরপরে মদনের ঢাল কি হরবোলা বাপি? সিবিআই হেফাজতে কি বলেছেন মন্ত্রী? আমার ডান দিকে আছেন আব্দুল মান্নান, কংগ্রেস নেতা, আছেন ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়, আমার অন্যদিকে আছেন বিক্রম সরকার, বিজেপি নেতা, এবং আছেন সমীর চট্টোপাধ্যায়, অধ্যাপক। ওদের কাছে যাব, কিন্তু আজকে আদালতে কি হলো আপনাদের জন্য। মদন মিত্রর জামিনের আবেদন খারিজ, তার সিবিআই হেফাজতের মেয়াদ আরো 3 দিন বাড়ালো আলিপুর আদালত। মঙ্গলবার আদালতের বাইরে অনুগামীদের বিক্ষোভের মধ্যেই মদন মিত্রকে এজলাসে তোলা হয়। সেখানেও জমজমাট নাটক, তৃণমূলপন্থী আইনজীবীদের ভিড়। মদন মিত্র গ্রেফতারির পর যেদিন তাকে আদালতে তোলা হয়েছিল সেদিন হইহট্টগোলের জেরে কিছু বলতেই পারেননি সিবিআই এর আইনজীবী। এদিন প্রথমে সিবিআই এর আইনজীবীকে সওয়াল করতে বলা হয়। সিবিআই এর আইনজীবী পার্থসারথী দত্ত দাবি করেন, যে সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে এবং সাক্ষীদের জেরা করা হয়েছে, প্রাথমিকভাবে তার থেকে এটাই বেরিয়ে এসেছে যে অভিযুক্ত মদন মিত্র সারদা কাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত। বেশ কিছু ইলেকট্রনিক ডেটা উদ্ধার হয়েছে, সেগুলি ফরেন্সিক ল্যাবে পাঠানোর অনুমতি চেয়ে আমরা আবেদন করেছি, যাতে বিশেষজ্ঞদের মতামত জানা যায়। আরও প্রমাণ সংগ্রহের জন্য আমরা মদন মিত্রকে আরও 5 দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করছি। এরপর মদন মিত্রর আইনজীবী অশোক মুখোপাধ্যায় সওয়াল করতে উঠে দাবি করেন, মদন মিত্রর বিরুদ্ধে নির্দিষ্টভাবে কি প্রমাণ আছে তা কেস ডায়েরির পাতা উল্লেখ করে বলা হোক। ইলেকট্রনিক ডেটা যখন উদ্ধার হয়ে গিয়েছে তখন ফের হেফাজতের কি প্রয়োজন তার ব্যাখ্যা সিবিআই আইনজীবী দিতে পারেননি। মদন মিত্রকে 4 দিন ধরে বসিয়ে রাখা হয়েছে, জেরা করা হয়নি, তাও আবার সিবিআই হেফাজতের কি প্রয়োজন? এরপর পরিবহন মন্ত্রী আদালতে দাবি করেন, সিবিআই আমায় খুন করবে, মানসিকভাবে মেরে ফেলার চেষ্টা করছে, আমায় দয়া করে ওদের হেফাজতে আর পাঠাবেন না। একটা অসহায় অবস্থা সৃষ্টি করেছে, আমি আর পারছি না। ল্যাপটপ, টেপ রেকর্ডার দিয়ে অনেকে মিলে জোর করে আমার ভয়েস রেকর্ড করেছে, বলছে দলের লোকের নাম বলুন, না হলে দোষী সাব্যস্ত করিয়ে দেব। চাপ দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সারদা থেকে টাকা নিয়েছে বলতে হবে। আমি সেগুলো বলতে পারছি না। আরও চাপ দিচ্ছে, সিবিআই সন্ত্রাস সৃষ্টি করছে। মুখের সামনে 4-5টা লোক চুপ করে বসে থাকে, আমায় বসিয়ে রাখে সারাদিন। কেন স্যার, আমি চোর না ডাকাত? এভাবে পারছি না। যদি জামিন দেন যে কোনো শর্ত মানব, কলকাতায় আমার বাড়ি, সবকিছু। এরপর মদন মিত্রর আইনজীবী সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়ের উল্লেখ করে ভয়েস স্যাম্পল ফরেন্সিক ল্যাবে পাঠানোর সিবিআই এর আবেদনের বিরোধিতা করে দাবি করেন, কেউ ভয়েস স্যাম্পল দেবে কিনা সেটা তার নিজস্ব সিদ্ধান্ত, এই ক্ষমতা কেউ খর্ব করতে পারে না। পাল্টা সিবিআই এর আইনজীবী বলেন, সিবিআই তদন্তে ইলেকট্রনিক ডেটা পেয়েছে, ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছে, সেগুলো ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে, তাই আদালতে আবেদন করেছি। সব পক্ষের সওয়াল শোনার পর এসিজেএম হারাধন মুখোপাধ্যায় মদন মিত্রর জামিনের আবেদন খারিজ করে দিয়ে তার আরও 3 দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেন। শুক্রবার পরিবহন মন্ত্রীকে ফের আদালতে পেশ করা হবে, যদিও ভয়েস স্যাম্পল ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানোর সিবিআই এর আবেদন এদিন খারিজ করে দেন বিচারক। রাজর্ষি দত্তগুপ্ত ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। মান্নানদা, শুরুতে আপনাকে ধন্যবাদ দেব। আপনি সকালে নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টে আপনার আবেদন ফাইল করেছেন, তারপর বিমানবন্দর থেকে সরাসরি স্টুডিওতে এসেছেন। আমি প্রথমেই জানতে চাইবো যে কি বললেন সুপ্রিম কোর্টে, শনিবারের যে তাণ্ডব সেটার উল্লেখ করেছেন কিনা, এবং পাশাপাশি আপনি আদালত অবমাননার একটা অভিযোগ এনেছেন, কাদের বিরুদ্ধে আনলেন একটু বিস্তারিত বলবেন। আমরা এর আগে একটা আদালত অবমাননা মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সেটাও আমরা রেজিস্টার করেছি। আমাদের আইনমন্ত্রী যেটা সিবিআই অফিসে ধর্ণা দিচ্ছেন সেটার মধ্যে এটা আমরা দেখলাম গত শনিবার দিন যখন সিবিআই একজন মন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছেন, তো সেই মন্ত্রীকে স্বাভাবিক কারণে এটা আদালতের মানে প্রশাসনের নিয়ম এটাই, তাই এটা রুটিন ওয়ার্ক যে আসামিকে কোর্টে দাঁড় করাবে, আসামির উকিল যারা দিয়ে যাচ্ছে তাদের উকিল তারা গিয়ে আর্গুমেন্ট, পাল্টা আর্গুমেন্ট দেবেন, মাননীয় বিচারপতি শুনে তারপর একটা রায় দেবেন। ঠিক এক্ষেত্রে দেখা গেল যে আদালতে ঢুকতেই পারছে না এবং প্যান্ডেমনিয়াম একটা অবস্থা, এবং আদালতে এবং কোন রকম যখন ঢুকলেন তারপরে আর্গুমেন্ট শুরুই করা গেল, বিচারপতি কাঁপছেন ভয়ে, তার ছবিগুলো দেখা যাচ্ছে ভয়ে কাঁপছেন উনি।
এবং সিবিআই যিনি লয়ার তিনি কোনো কথাই বলতে পারছেন একটা না। বাক্য শোনা গেছিল, একটা। তো শুধু একটা কাগজ দিয়ে দিলেন, যার ফলে হলো। তো এইভাবে তো একটা বিচার ব্যবস্থা চলতে পারে না। একটা জিনিস হচ্ছে, তিনি যত বড় নেতা হন না কেন, ইন্দিরা গান্ধীকেও জেলে যেতে হয়েছে, কিন্তু আদালতের ভেতরে গিয়ে কেউ করে না। ভিভি গিরি রাষ্ট্রপতি থাকালীনও তার বিদ্যারা মামলাতে সাক্ষী দিতে গেছেন, কিন্তু আদালতের ভেতরে কোনো অফিসারকে মতো নিয়ে ঢোকেননি। এটা একটা আদালতকে আমরা একটা যত ছোট আদালতই হোক না, তার সম্মানটা একটা সুপ্রিম কোর্টের মতো সম্মানটা দিই। যেটা করেছেন, এবং সিবিআই লোকেরা তো সুমোটো করেননি, নিজের থেকে কিছু করেন, তারা করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ এবং গাইডলাইন কতগুলো আছে। সেই গাইডলাইন গত 9 মে 2014-তে যেটা এটা দিয়েছেন, রায়টা দিয়েছেন, তার ভিত্তিতে তারা করেছে। সেখানে তাদের এইভাবে গালাগালি দেওয়া, ধাক্কি মারা, কোর্টের ভেতরে গিয়ে এইভাবে অপমান করা, এবং দুর্ভাগ্য সেখানে কয়েকজন মন্ত্রীও ছিলেন। এবং ঠিক ওই সময় কিছু আগে পিছে আবার গোষ্ঠবালের ওখানে দেখছি আরেকজন মুখ্যমন্ত্রী সেখানে যেসব বক্তব্যগুলো রাখছেন সেটাও প্রভোকেশন হচ্ছে। তো আদালতে শুধু গিয়ে যে অপমান হচ্ছে, তাদের প্রভোকেশন হচ্ছে। আদালতের বিরুদ্ধে যারা করছে, মুখ্যমন্ত্রী প্রশাসনিক শীর্ষে থেকে তার দায়িত্ব হচ্ছে সেটাকে কন্ট্রোল করা, দলের সুপ্রিম এবং রাজ্যের কর্ণধার তিনি, কোনোটাই করছেন না উপরন্ত। সেখানে সিবিআইকে অ্যাটাক করছে যাতে প্রভোক্ট হয় যারা রয়েছে। একেবারে অসংসদীয় এই শব্দ অবস্থায় প্রয়োগ মনে হয়েছে করছি যে সিবিআইকে। আদালতকে এটা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী যেটা করছেন এটা সংবাদ মাধ্যম এবং কয়েকটা রাজনৈতিক দলকে আঘাত করছেন যে তাদের সঙ্গে লড়াইটা, কিন্তু তা তো নয়। লড়াইটা তো জনগণের সঙ্গে। তুমি যদি একটু ভেরিফাই করে দেখো, 1000 লোককে দেখো, তার মধ্যে অন্তত 300-500-র উপর লোক হচ্ছে তৃণমূলের কর্মী এবং সমর্থক। যারা ডিপোজিটার সাফারার, যারা চিটফান্ডের সাফারার, তারা দেখবে অন্তত 1000 লোকের মধ্যে 500-র উপরে লোক দেখবে তৃণমূলের কর্মী, সমর্থক এবং এজেন্ট যারা আছে তারা সব। তো এখানে হচ্ছে জনগণের সঙ্গে চোরেদের লড়াই হচ্ছে। এই প্রশাসনের মধ্যে যারা বলছি, তৃণমূলের গ্রাসরুটের কর্মীরা বলছে যে আমরা তো টাকা রেখেছি, আমরা তো ডিপোজিটার, আমরা পার্টি করি, রক্ত দিয়ে পার্টি করি, কিন্তু আমাদের টাকা চিট করেছে কয়েকটা লোক শুধু। এই 100 জন হয়তো ম্যাক্সিমাম লোক হবে, খুব জোর যদি লোক হয় 100 জন। এই 100 জন লোকের জন্য 1 কোটি লোক সাফার করবে কেন? আজকে সুপ্রিম কোর্ট নিয়েছে, সেইটাকে যদি মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টকে গালাগাল দিয়ে, মানে পরোক্ষে ডাইরেক্ট না করে সিবিআইকে ডাইরেক্ট গালাগালি দিয়ে, এবং কোনো রাজনৈতিক দলকে করে যে কংগ্রেস, সিপিএম, অমুক তমুক পার্টি সব এক কাট্টা হয়ে গিয়ে লড়াই করছে, সংবাদ মাধ্যম তোমাদের তো এবিপি আনন্দের খুব গালাগাল দিচ্ছে, আদালতকে বলা হচ্ছে দামাধরা সিবিআই কোর্ট বলা হচ্ছে। এই যে করছে, এটা হচ্ছে যে এটা শুধু নয়, এটা তো তার দলের যে লোকগুলো আছে তিনি আবার ভেরিফাই করে দেখুন না। যে কোনো একটা ব্লক ইউনিটের যদি অন্তত 500 লোক যদি না দেখাতে পারি, আমি রাজনীতি ছেড়ে দেবো, মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে যাদের দিয়ে পিটিশন করিয়েছি আমি তাদের দিয়ে প্রতিবেশী রায়কে এদের বলবো তোমরা ক্ষমা উইথড্র করে না, মামলা করতে হবে না। মানে স্পেসিফিক কোন নাম দিয়েছেন আদালত? আমরা এগুলো ঘটনাগুলো উল্লেখ করেছি, ছবি আমরা জোগাড় করেছি। আমরা ওখানে আমাদের কিছু ক্যামেরাম্যানও ছিল, আমাদের ভিডিও ক্যামেরা সেখানে ছিল, আমরা ছবি জোগাড় করেছি দুটো জায়গা থেকে। একটা দেখা যাচ্ছে ওখানে অরূপ বিশ্বাস এবং তোমার আর একটা কোন মন্ত্রী, আমি সব নাম টাম জানি না, ওইসব আমাদের যে ছেলে গেছিল দেখিয়ে দিয়েছে, আমি সব মন্ত্রীদের চিনিও না, তো তারা দেখিয়ে দিয়েছে সেগুলো, সে মন্ত্রীদের নামগুলো দেওয়া হয়েছে, যে যে মন্ত্রীরা ছিলেন ওখানে ছবিতে। আর ওখানে কত লোককে ডেকেছিলাম, তারা যারা এখান থেকে গেছিলো তারা এগুলো দিয়েছে, আইডেন্টিফাই করে দিয়েছে এরা মন্ত্রী। আর চিফ মিনিস্টার যে বক্তৃতা দিচ্ছেন তার ভিডিও কপি। আপনাদের অভিযোগপত্রে দেখলাম যে অরূপ রায় এবং অরূপ বিশ্বাস দুই মন্ত্রী, দেখতে চাইলাম আমি দেখাতে পারি, ফাইন, তো সেটা আমরা দিয়ে করেছি। তো সেইগুলো দিয়ে আমরা করেছি, ছবিগুলো দিয়েছি, যে তাতে হয়তো কোনো নাম আমার ভুলও হয়ে যেতে পারে, আমার হয়তো সেই নামটা হয়তো আমি ঠিক চিনতে পারি না, ছবিতে তো অনেক সময় বুঝতে পেরেছি, সেই জন্য ছবিটা দিয়েছি যে এই লোকগুলোর মধ্যে আছে, তারাও ভেরিফাই করে নেয়। একদম। আমি বিক্রম সরকারের কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে এই প্রথম দফার যে সিবিআই হেফাজত, সেখানে রাজ্যের ক্রীড়া এবং পরিবহন মন্ত্রী মদন মিত্র ঠিক কি বললেন। সিবিআইয়ের অফিসারদের একাংশের ধারণা কিছু দায় তার ঘনিষ্ঠদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন মদনবাবু। দেখুন, আমি সবাইকে নিয়ে কাজ করি। সিবিআইয়ের তীক্ষ্ণ জেরার মুখে নিজের প্রাক্তন সহকারীকে ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন পরিবহন মন্ত্রী। মোকাবিলায় পাল্টা ঘুঁটি সাজাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও। সিবিআই সূত্রে খবর, সারদা কেলেঙ্কারিতে ধৃতরা এতদিন মদন মিত্রের বিরুদ্ধে যা যা অভিযোগ করেছেন 4 দিনের জেরায় তার সবই তুলে ধরা হয় পরিবহন মন্ত্রীর সামনে। প্রতিটি বিষয়ে তার ব্যাখ্যা চাওয়া হয়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, তারা মন্ত্রীকে বলেন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি বিভিন্ন সময় সুদীপ্ত সেনকে ফোন করে হুমকি দিয়ে টাকা চাইতেন। জবাবে মন্ত্রী বলেন তিনি ফোন করেননি। সিবিআই সূত্রে খবর, নিজের দাবির সপক্ষে মদন মিত্রর যুক্তি, তার গলার স্বরের সঙ্গে তার এক প্রাক্তন সহকারীর গলার স্বরের মিল রয়েছে। পরিবহন মন্ত্রী অভিযোগ করেন এর আগেও বহুবার এই সহকারী তার গলা নকল করে বিভিন্ন জায়গায় ফোন করে সুযোগ সুবিধা নিয়েছে। এক্ষেত্রেও সেই ব্যক্তি সুদীপ্ত সেনকে ফোন করতে পারেন। সিবিআই এর তরফে পাল্টা মদন মিত্রকে বলা হয়, ওই ব্যক্তি তো অভিযোগ করেছেন আপনার নির্দেশে তিনি সারদার দফতরে গিয়ে প্যাকেট নিয়ে আসতেন।
জবাবে মন্ত্রী দাবি করেন, আমি টাকা চাইনি, ওই প্রাক্তন সহকারী আমার নাম করে টাকা চেয়েছে। এই পরিস্থিতিতে নিজেদের হাত শক্ত করতে পাল্টা ঘুঁটি সাজাতে শুরু করেছেন দুদে কেন্দ্রীয় গোয়েন্দারা। সারদার বিভিন্ন অনুষ্ঠানে মদন কি বলেছেন তার কয়েকটি ভিডিও ক্লিপিংস জোগাড় করেছেন তারা। এই তথ্যগুলি বিশ্লেষণের পর সারদা মামলায় একাধিক নতুন দিক উঠে আসতে পারে বলে মনে করছে সিবিআই। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। বিক্রমবাবু, আমি যদি শনিবারের তাণ্ডবে ফিরি, এটাই তো হওয়া উচিত, এটাই তো ভবিতব্য, যেখানে রাস্তায় নেবে মাত্র 1 কিলোমিটারের মধ্যে রাজ্যের সাংবিধানিকভাবে সর্বোচ্চ পদাধিকারী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সিবিআইয়ের সম্পর্কে অসংসদীয় শব্দ প্রয়োগ করছেন, ন্যাকাচণ্ডী বলছেন, সেখানে তার অনুগামীরা প্রায় ভাঙচুর করবে, গাড়ি ভাঙচুর করবে, প্রায় আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক। কোনটি যেখানে মিটিং করছে সেখানে 144 ছিল। ওই এলাকা কোনো রাজনৈতিক দলকে সভা করতে দেওয়া হয়। আমি যেভাবে কেসটাকে দেখেছি আইনের দিক থেকে, তাতে করে একটা পঞ্জি কোম্পানি তারা লোককে ঠকিয়েছে এবং বলা হচ্ছে যে সেই পঞ্জি কোম্পানি 17 লক্ষেরও বেশি মানুষকে ঠকিয়েছে, আরো বেশি হতে পারে। এছাড়া আরো অনেক রয়েছে, শুধু সারদা, শুধু হ্যাঁ সেই কোম্পানির নাম করছিলাম না, আরো ছাড়াও আরো অনেক আছে। এখন মানুষ চাইছে যে একটা বিচার হোক, এবং সুপ্রিম কোর্টে যখন শেষ পর্যন্ত পাবলিক ইন্টারেস্ট লিটিগে এখান থেকে তো কোনো বিচার না পেয়ে এখানে এসআইটি তো কিছু করতে পারলো না, তখন যখন গেল তখন সুপ্রিম কোর্ট থেকে একটা ডিরেকশন দিয়ে বলল যে তোমরা এটা করো এবং বের করো, আর অনেকগুলোর মধ্যে একটা বের করতে হবে যে কারা বেনিফিশিয়ারি। তো এইটাই কাজটাই তো করছে সিবিআই, তো সেই কাজটাই করছে। আজকে যদি সেটা ওই আমাদের গভর্নমেন্ট আসার পরে হতো তাহলে বলতো এরা করেছে, ওটা তো ইউপিএ আমলে হয়েছে। ইউপিএ তো শরিক ছিলেন উনি, একটা সময় রেলওয়ে মন্ত্রী ছিলেন। আর বিক্রমবাবু, আমি এখন ব্যাপার হচ্ছে যে আমি ধরে নিলাম কমপ্লেন আছে, সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? এক্স্যাক্টলি সেই কথা, যদি কারোর কমপ্লেন থাকে, লিগালি তার রয়েছে, ফ্রিডম রয়েছে, গিয়ে সেখানে সুপ্রিম কোর্টকে বলুন যে এইভাবে এটা মিসইউজ করা হচ্ছে, সেটা বললেই তো পারেন। সেটা করছেন না, তার একটাই কারণ মনে হয়েছে, সাধারণ মানুষও সেটা বলছে, যে ওনার মধ্যে একটা প্যানিক নার্ভাসনেস এসেছে যে এটা সবাই ধরে ফেলছে। একটা ধরুন কারোর সঙ্গে যদি কোনো একটা কোম্পানির কেস হয়, সেখানে গভর্নমেন্ট তো কোনোভাবেই যাওয়ার কথা না, গভর্নমেন্ট যাবেন কেন? কিন্তু দেখা যাচ্ছে গভর্নমেন্টের হয়ে এখানে কেস লড়ে সুপ্রিম কোর্টে গিয়ে বলছে 11 কোটি টাকা বেশি খরচ করে, পাবলিকের টাকা খরচ করে সেখানে লড়া হচ্ছে যে সিবিআই না আসে। সুপ্রিম কোর্ট ইন দ্য বেস্ট অফ উইজডম ঠিক করলেন যে না, এখানে দেখা দরকার, এর মধ্যে বেশ গন্ডগোল আছে, এবং প্রথমে তারা ডিরেকশন দিলেন যে আপনার মনোময়ী মেয়ে, আমি ছিলাম আপনার সঙ্গে, এবং ডিরেকশন দিয়ে বললেন যে তোমরা বের করো কারা কারা দোষী, এবং প্রথম কথা হচ্ছে যে কারা কারা এই থেকে বেনিফিট পেয়েছে, এই টাকাগুলো কোথায় গেছে এটা বের করুন। এটা যখন দেখলো যে এভাবে কোনোভাবে করা যাবে না, তখন রাস্তায় নেমে গুন্ডাগিরি করা বা লোককে খেপানো, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ভালোই পারেন, সেইটার দিকে গেলেন। কিন্তু মুশকিল হচ্ছে যে এটা কাউন্টার প্রোডাক্টিভ হচ্ছে এবং হবে। আমরা দেখি, এই তো দেখছিলাম যে ওইখানে গোষ্ঠপালের এখানে যখন মিটিং হয়েছে, প্রথম দিনে হই হই করে অনেক লোক হলো, পরে আর লোক নেই, পরে বেচারি সুব্রত বক্সি গেল, আধ ঘন্টা থেকে দেখলো লোক নেই, চলে গেল। তো এই তো হবে, মানুষকে বোকা বানানো যায় না। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। আমি একবার সরাসরি আপনাদের দেখাবো যে আজকে পার্লামেন্টে প্রায় প্রতিদিন সারদা ইস্যু উঠছে, এবং বিস্ময়কর ঘটনা, আলোচনায় কোনো আগ্রহ দেখালো না তৃণমূল কংগ্রেস। এমনকি ভেঙ্কাইয়া নাইডুর বারবার বলা সত্ত্বেও তারা ওয়েলে নেবে স্লোগান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে বেরিয়ে গেলেন সাংসদরা। দেখুন, CBI investigation in the Sarada scam is being politically manipulated by the BJP leadership. इनको लगता है कि दुनिया की हर राजनीति और हर इच्छा इनकी पूर्ति हो, ये संभव इस सदन में नहीं है महोदय। সারদা প্রতারণায় অভিযুক্তদের সমর্থনে ফের সংসদে সরব তৃণমূল। সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগে লোকসভায় বিক্ষোভ, ওয়াকআউট। মদন মিত্রর নাম না করে তৃণমূল সাংসদ সৌগত রায়ের অভিযোগ, রাজ্যের মন্ত্রীকে গ্রেফতার করে দলকে দুর্বল করার চেষ্টা চলছে। Madam, the CBI investigation in the Sarada scam
is being politically manipulated by the BJP leadership to weaken the state government and the TMC in West Bengal. মঙ্গলবার সকাল 10টা বাজতে না বাজতেই সংসদ ভবনের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্নায় বসে তৃণমূল। এরপর লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় তারা। সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ নিয়ে কেন্দ্র আলোচনায় রাজি বলে জানান সংসদ বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। কিন্তু তারপরও সারদা প্রতারণায় অভিযুক্তদের সমর্থনে সুর সপ্তমে চড়ায় তৃণমূল। ক্ষুব্ধ ভেঙ্কাইয়ার কটাক্ষ, স্লোগান দিয়ে অপরাধ ঢাকা যায় না। Government is ready to discuss. Government is ready to discuss. I want to put it on record. If these people, corruption cannot be shielded by federalism slogans in the house. That's what I want to say. मैडम ये तरीका ठीक नहीं है। आप खरगे साहब ने रिक्वेस्ट किया है और मैं ये कहने वाला हूँ कि सदन में इसका उत्तर दिया जाएगा। अगर इस पर भी इनको आपत्ति है, इनको लगता है कि दुनिया की हर राजनीति और हर इच्छा इनकी पूर्ति हो, ये संभव इस सदन में नहीं है महोदय, ये मान के चलना होगा। মদন মিত্রর গ্রেফতারির প্রতিবাদে পথে নামা নিয়ে এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম কংগ্রেসও। এখন থেকে মদন মিত্রকে তৃণমূল নিজে কেন দোষী ভাবছে? তৃণমূল নিজেই তো মদন মিত্রকে চোর ভাবছে। কেন এত তাড়াতাড়ি এত ব্যস্ততা তাদের? কেন এত হতাশা? এইসব বিষয়গুলো নিশ্চয়ই আসবে। তাই এই দিনের আলোর মতন পরিষ্কার বিষয়টিকে আন্দোলন দিয়ে কখনো ঢাকা যাবে না। এই আওয়াজ, সে মুখ্যমন্ত্রী নামুন, তৃণমূলের যেই নামুন, ওখানে যারা নামুন আর এখানে যারা নামুন, এরা আসলে এই 18 লক্ষ প্রতারিত মানুষ, যার মধ্যে 99 জন আত্মহত্যা করেছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই যুদ্ধ ঘোষণার অংশ হিসেবে এইসব কারবার চলছে। যখন সারদা উত্তাপে উত্তপ্ত সংসদ, তখন ফের সুপ্রিম কোর্টে গিয়ে পারদ আরও চড়ালেন আব্দুল মান্নান। শনিবার আলিপুর আদালতে মদন অনুগামীদের তাণ্ডবের ঘটনায় আদালত অবমাননার অভিযোগে মুখ্যমন্ত্রী ও রাজ্যের 2 মন্ত্রী অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের বিরুদ্ধে পিটিশন দাখিল করেছেন তিনি। কোস্টবালে মূর্তির পাদদেশে 144 ধারা থাকা সত্ত্বেও পাশে এলাকাতে মিটিং করে যেভাবে মুখ্যমন্ত্রী নিজে উৎসাহিত করেছেন, তাতে মনে হয়েছে যে আদালতের নির্দেশে সিবিআই কাজ করতে গিয়ে বারবার বাধা পাচ্ছে। আমরা সমস্ত ঘটনা, তার ভিডিও ক্লিপ, তার সমস্ত কিছু কাগজ মহামান্য আদালতের কাছে পেশ করেছি। এই লড়াইটা জনগণের সঙ্গে চোরেদের লড়াই। মদন মিত্র গ্রেফতারি নিয়ে সংসদে ঝড় তোলার চেষ্টা করলেও এক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কাউকে পাশে পায়নি তৃণমূল। কেলেঙ্কারির কালি যাতে গায়ে না লাগে, তার জন্য সবাই দূরত্ব বজায় রাখতে সক্রিয়। দ্বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। শোনবাবু, আমি একটা জিনিস বুঝতে পারছি না, সেটা হচ্ছে ওয়াকআউট করছেন কেন? ভেঙ্কাইয়া নাইডু বলছেন সিবিআই হোক, সারদা হোক, ফেডারেল স্ট্রাকচার হোক, আলোচনা করতে রাজি। মানে এটা তো রাজ্য বিধানসভা নয় যে বিরোধীদের আলোচনা করতে দেবেন না শাসক দল। ওয়েলে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে বেরিয়ে যাচ্ছেন কেন? আলোচনা হলেই তো একদম মানুষের সামনে, দেশবাসীর সামনে ক্লিয়ার হয়ে যেত যে তৃণমূল কংগ্রেস মানুষকে ধোঁকা দিচ্ছে না সিবিআই মানুষকে ধোঁকা দিচ্ছে। ক্লিয়ার। মানে আমি বলছি পার্লামেন্টে আলোচনা করতে অসুবিধাটা কোথায়? না, আপনাকে একটু মানে সময় দিলে আমি অনেকটাই বলতে পারবো। সেটা হচ্ছে আমার কতগুলো প্রশ্ন এখানে যতজন আছেন, মান্নানদা থেকে শুরু করে, বিরোধীরা কন্টিনিউয়াস বলে যাচ্ছে যে সিটের কাজ হচ্ছে না, তথ্য গোপন করা হচ্ছে, তথ্য বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু সিবিআই মদনকে গ্রেফতার করেছে। 1 নম্বর আমি বুঝলাম না। না, মদন মিত্রকে এই যে সিট হয়েছিল আগে, সিটের তথ্য গোপন করা বা তথ্য লোপাট করার বিরোধীরা কন্টিনিউয়াস বলে গেছে। হ্যাঁ, সেই জন্যই তো বিরোধীরা বললেন যে সিট মদন মিত্র অবধি কোনোদিন পৌঁছলো না, তার কারণ পলিটিক্যালি বায়াস ছিল। সিবিআই পৌঁছেছে। না না, এটা রাজনৈতিক স্বার্থে কেন আমি বারবার বলছি যে একবার দেখুন যে মদন মিত্র, তা সে বলছে যে তাকে সিবিআই এমন ভাবে কোশ্চেন করছে বা এমন ভাবে মানসিক চাপ সৃষ্টি করছে এবং তার বাড়ির আত্মীয়দের সাথেও দেখা করতে দিতে পারছে না। আপনি যথার্থ বলেছেন। 144 ধারা যেটা বলছেন, না আমি মদন মিত্র পারি, এই 144 ধারা অমান্য করেই তো বিরোধীরা গিয়েছিল সেখানে। খুব ভালো কথা। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আপনি তো অত্যন্ত ঠিকই করেছেন। রাজ্যের মন্ত্রী বলছেন, মন্ত্রী অভিযুক্ত, অ্যাকিউজড, খুব ভালো কথা, তার কথার তো গুরুত্ব আছে। তাহলে আসিফ খান যখন মন্ত্রী হলে কথা শুনতে হবে। জননেতা আর আসিফ খানকে একসঙ্গে দিলে হয় না। কেন তৃণমূলের সমর্থিত রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষকে কে করেছিল? না না, করেছিল একজনই মানুষ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। এবং সে অন্যায় করেছিল, এই জন্য অন্যায় করেছেন তো আপনি বলছেন, বিচারক বলেননি এখনো তো মদন মিত্র সেটাও তো বলতে পারবেন না। বলাচ্ছি যে মদন মিত্র অ্যাকিউজড হতে পারেন, কিন্তু তার কথার গুরুত্ব বেশি। কুণাল ঘোষ কিংবা আসিফ খান অ্যাকিউজড হলে তার কথার কোনো গুরুত্ব নেই। আমি সেটা বলছি না, যেহেতু তিনি মন্ত্রী নন। না, তা বলছি না, তাই তো নয়? একজন এমএলএ, না, বিষয়টা আমি ঠিক এই জায়গাটাই বলতে চাইছিলাম।
বিষয়টা এখন পশ্চিমবঙ্গের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, এই সারদা কাণ্ডে একের পর এক গ্রেপ্তার হতে থাকবে, কিন্তু রোজ কি রাস্তা অবরোধ হবে, রোজ কি গাড়ি ভাঙচুর হবে? রোজ বিশৃঙ্খলতা হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের, তার কি নৈতিক দায়িত্ব নেই রাজ্যে শান্তি শৃঙ্খলা রাখা? অবশ্যই। কালকে যে অভিযোগ করেছিলেন আজকে তো সেই রাখতে পারেনি। আজকে তো মদন এখনো পর্যন্ত কোনো বিস্তারিত করেছে কি বলেনি। শোনো, তুমি যেটা বললে ভাই, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি উত্তরটা দিচ্ছি না। আমি আপনাকে একটা প্রশ্ন করলে আপনি উত্তর দিন। আমি যে সুপ্রিম কোর্ট মানে খাসা তোতা কি বলেছে, এই জায়গায় আপনার বক্তব্য কি? হঠাৎ আজকে রাজ্যে সিবিআই অ্যাক্টিভ হচ্ছে কি করে? সেটাই বলছিস না। আমি ফার্স্ট হচ্ছে একটা জিনিস হচ্ছে যেটা বললে মদন মিত্র যেটা বলেছে কালকে আজকে আদালতে, এটা খুবই মানবিকতার খাতিরে খুবই উদ্বেগজনক যে একজন সিবিআই যদি এই করে থাকে, এটা খুবই নিন্দাজনক। যদি পরিবারের লোককেও দেখেন, আমি বলছি সেটা যদি অন্যায় কিছু করে থাকে। একটা জিনিস তোমাকে মনে করে দিচ্ছি, কোর্টে তো প্রথম দিন থেকে সমস্ত হিয়ারিং আমি ছিলাম, তখন ইউপিএ গভর্নমেন্ট, যদিও কোনো গভর্নমেন্টের সঙ্গে দাঁড়িয়েছিল না, তখন যখন সরকার পক্ষের আইনজীবীরা বলছেন যে স্যার সিবিআইকে দিয়ে করালে, সিবিআই ওই তো কাহিনীর প্রশ্নও বলেছিল, সিবিআইকে দিয়ে করালে তারা ইনফ্লুয়েন্সড হবে। আর এখানে আমাকে দেখিয়ে বলেছিল একজন আসছেন যিনি পার্লামেন্টে কংগ্রেসের লড়বেন, তিনি এই মামলাটা করাচ্ছেন, যার ফলে স্যার এটা একটা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে যাবে। তখন বললো হু কেয়ারস ইউর পলিটিক্যাল মোটিভেশন, কোর্ট ইজ নট কনসার্ন অ্যাবাউট দিস। আমরা মাননীয় বিচারপতি তখন একটা মন্তব্য করেছিলেন যে যদি মনে করেন যে সিবিআই কারোর প্রতি ইনজাস্টিস করছে বা সিবিআই প্রপারলি কাজ করছে না, তার জন্য রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজ্যের বিশৃঙ্খলা মানুষ জানে। মমতা ব্যানার্জির নামে কিছু লাভ নেই, শুধু তৃণমূল দোষী। আর রবীন্দ্রের নামও তো মমতা ব্যানার্জি বলেছে, বলেছেন তো সৃজন চক্রবর্তী না, তাদের নামে কেন এখনো পর্যন্ত সিবিআই কাজ করছে না? এটা কি কোনো ঘটা রাজনৈতিক ঘটনা মনে হচ্ছে? শুধু টিএমসি সমীর বাবু বলছেন যে বৈচিত্র্যের খাতিরে দেখবেন কেউ চোর প্রমাণিত হবে না। আমার একটা প্রশ্ন আছে, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করার সমীর বাবু বলছেন, আপনারা খুন করে নন্দীগ্রামের কথা ভুলে গেলেন। বাবু বলছেন আজকে সময় একেবারে শেষ, আমি দ্রুত একবার দেখে নেবো এক নজরে আমার এই পর্বের বক্তারা কে কি বললেন। আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমরা আলোচনা করব মমতার ভাবমূর্তি ধরে টান সিপিআইএম এর, সততার প্রতীক বাঁচাতে ভরসা মনীষীর মুখ। ছোট্ট একটা বিরতির প্রশ্নে এই পর্বে আসবো, সঙ্গে থাকুন। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। ক্যাবিনেটে হাত পড়েছে, ভুল বললাম, কিচেন ক্যাবিনেটে হাত পড়েছে। অনেকে বলছেন যে নবান্ন নয়, সিবিআই একেবারে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মিনি মন্ত্রিসভাতে হাত দিয়ে ফেলেছে। আর আজকে সিপিএমের যে সমাবেশ ছিল সেখানেও আক্রমণের মূল লক্ষ্য সেই মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য ভাবমূর্তি রক্ষায় কি বিবেকানন্দকে নিয়ে টানাটানি? সেই জন্যই আমাদের এই দ্বিতীয় পর্বের বিতর্ক। আমাদের আজকের বিষয় মমতার ভাবমূর্তি ধরে টান সিপিএম এর, সততার প্রতীক বাঁচাতে ভরসা মনীষীর মুখ। আমার একদিকে রয়েছেন রিতেশ তিওয়ারি বিজেপি নেতা, আছেন সিপিএম নেতা পলাশ দাস, অন্যদিকে রয়েছেন সর্দার আমজাদ আলী কংগ্রেস নেতা এবং অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। কিন্তু তার আগেই আপনাদের দেখাবো সেই সার্কুলার যেখানে বলা হয়েছে যে মনীষীদের মুখের পাশে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থাকতে হবে। এই আমি কোট আনকোট পড়ছি, পিছনে ব্যাকড্রপের ফ্লেক্স ব্যানারে ব্র্যাকেটে
এই ফ্লেক্স ব্যানারটির মাপ অবশ্যই অমুক হতে হবে। স্বামী বিবেকানন্দের ছবি সহ মাননীয় মুখ্যমন্ত্রীর একটি ছবি থাকবে এবং তাতে নিম্নোক্ত কথাগুলো লেখা থাকবে ইত্যাদি। আগে দেখে নেব বিষয়টা ঠিক কি, বিতর্কটা কোনখানে। নেতাজি, স্বামীজি, মমতাজি, এবার একই শাড়িতে দেখা যেতে পারে এই তিন মুখ। সৌজন্যে রাজ্য যুব কল্যাণ দফতর। দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিক উপলক্ষে জানুয়ারির 11 এবং 12 তারিখে রাজ্য জুড়ে যে বিবেক চেতনা উৎসবের আয়োজন করা হয়েছে তার ব্যানার তৈরির জন্য জারি করা গাইডলাইনে বলা হয়েছে ফ্লেক্স এবং ব্যানারের মাপ অবশ্যই 10 ফুট বাই 3 ফুট হতে হবে। তাতে স্বামী বিবেকানন্দর ছবি সহ মাননীয় মুখ্যমন্ত্রীর একটি ছবি থাকবে। দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী এই একই নির্দেশ দেওয়া হয়েছে সুভাষ উৎসবের ব্যানার ফ্লেক্স তৈরির ক্ষেত্রেও। নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে আগামী বছর 22 এবং 23 জানুয়ারি যে অনুষ্ঠানের আয়োজন করেছে যুব কল্যাণ দপ্তর, রাজ্য সরকারের এহেন গাইডলাইনে হতবাক অনেকেই। নবান্নে কান পাতলেই শোনা যাচ্ছে অসন্তোষের স্বর। এক বর্ষিয়ান আমলার বক্তব্য, 2012 সালে এই সরকারই তো নির্দেশ দিয়েছিল ব্যানার এবং বিজ্ঞাপনে যথেচ্ছভাবে মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার না করার, তাহলে এখন এই গাইডলাইন কেন? প্রশ্নের সঙ্গে জবাবও দিয়েছেন বর্ষিয়ান এই আমলা। তাঁর দাবি, এসবই আসলে মুখ্যমন্ত্রীকে ইমেজ মেকওভার দেওয়ার চেষ্টা। স্বামীজি নেতাজিদের মতো মনীষীদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রেখে তাঁর ছবি পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তবে আমলার এই দাবি মানতে নারাজ তৃণমূল। দলের এক প্রবীণ নেতার দাবি, এটা কোনো অতি উৎসাহী অফিসার কিংবা দপ্তরের মন্ত্রীর কীর্তি। মুখ্যমন্ত্রীর এসবে কিছু আসে যায় না। গত বছরও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হলেও এই প্রথম রাজ্যের প্রতিটি ব্লকে, প্রতিটি কর্পোরেশন এলাকায় পৃথকভাবে পালন করা হবে বিবেক চেতনা উৎসব এবং সুভাষ উৎসব। বিবেক চেতনা উৎসবের জন্য প্রতিটি ব্লককে 30,000 টাকা এবং সুভাষ উৎসবের জন্য 20,000 টাকা করে দেবে রাজ্য যুব কল্যাণ দপ্তর। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, একদিকে মুখ্যমন্ত্রী নিজেই বারবার বলেন রাজ্যের ঘাড়ে বিপুল ঋণের বোঝা, আবার নিজেই করদাতাদের টাকা যথেচ্ছভাবে খরচ করেন। তিনি কি চান তিনি নিজে জানেন তো? বিরোধীদের অবশ্য দাবি, মুখ্যমন্ত্রী বিলক্ষণ জানেন, কারণ করদাতাদের টাকা দিয়ে তো তারই ছবি পুনরুদ্ধারের চেষ্টা চলছে। খুব শীঘ্রই যার সাক্ষী হতে চলেছে গোটা রাজ্য। এবিপি আনন্দ। রিতেশ, অনেকেই বলছেন যে সততার ভাড়ার বাড়ন্ত, সেই জন্য ইমেজ মেকওভার করতে করদাতার টাকা, এবার ছবি দেখতে হবে মুখ্যমন্ত্রী। অথচ এই সরকারই 2012-তে নির্দেশ দিয়েছিল যে এই পোস্টার ব্যানারে যথেচ্ছভাবে মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করার যাবে না। প্রয়োজনটা এখন হলো কেন? না, মুখে এই কথাটা বললেও যদি আমরা কলকাতা শহর দেখি, এমন কোনো গলি নেই যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া হোর্ডিং নেই। দলের কাজে বিভিন্ন জেলাতেও যেতে হয়, এমন কোনো জেলার ন্যাশনাল হাইওয়ে হোক বা স্টেট হাইওয়ে হোক যেখানে দিদিমণির ছবি নেই, বিভিন্ন উৎসবের শুভকামনা দেওয়ার মেসেজ নেই। ধরুন একাধিক আছে। এখন যে ঘটনা, যে খবরের ভিত্তিতে এই আলোচনাটা চলছে, তিনি যতই চেষ্টা করুন না কেন মনীষীদের সামনে রেখে, এখন তো বাঁশ দেওয়াটাও হয়ে গেছে স্বামী রামকৃষ্ণ কথামৃতের ভাষায় কথা বলছেন, তো এখন সেটাও বাঁশ দেওয়াটাও যদি ঠাকুর রামকৃষ্ণর শব্দ হয়ে থাকে তাহলে তো আর কিছু বলার নেই। দেখুন, রাজ্যের মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীকে বিরোধী নেত্রী হিসেবে যেভাবে মাথায় তুলে রেখেছিলেন, ঠিক একইভাবে 3.5 বছরের প্রশাসক মুখ্যমন্ত্রীকে তার ঠিক ততটাই নিচে নামিয়ে নিয়ে এসছেন। এত দ্রুত কোনো মুখ্যমন্ত্রী যার এত ব্যাপ্তি ছিল, এত পপুলারিটি, এই জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় এসেছেন, সেই কারণেই বলছি সংখ্যাগরিষ্ঠ মানুষের এত দ্রুত নিচে নেমে আসার যে কারণগুলো আছে সেগুলোকে এক এক করে, যেহেতু সময় অনুষ্ঠানে খুবই সংক্ষিপ্ত, নাম সবকটা বলার সময় নেই। যাই করুক না কেন, ওনার স্নেহের ভাই, নিজের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের দয়া স্বামী বিবেকানন্দ এখন বিবেক হয়ে গেছে, বিবেক উৎসব পালন হচ্ছে। বিবেকের কথাটা তো শোনা ভালো। হ্যাঁ, বিবেক উৎসব হয়ে গেছে। এতদিন বাঙালির কাছে স্বামী বিবেকানন্দ একটা আদর্শের জায়গা ছিল, এখন তৃণমূলের কল্যাণে সেটা বিবেক। আমরা দেখতে পাচ্ছি দেব হয়ে যাচ্ছেন বিবেক। এখন এই ধরনের নাটক মানুষ দেখছে, 3.5 বছরে দেখতে দেখতে অভ্যস্ত। তিনি যতই চেষ্টা করুন না কেন, সারদা কেলেঙ্কারির জেরে তৃণমূল কংগ্রেস এবং সারদার সম্পর্কটা জলের মতো স্পষ্ট হয়ে গেছে। এইসব করে বিন্দুমাত্র মেকওভার হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানুষের চেতনা পুরোপুরি ফিরে এসছে যে ভুল করে এই সরকারটাকে আমরা প্রতিষ্ঠা করেছিলাম এবং আমরা নিশ্চিত এসে কোনো লাভ হবে না। মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে।
Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। আমরা তো বলছি যে উনি কিছুদিন আগে বললেন বিজেপি 2টো এমপি পেয়েছে, এরপরে ভোটে একটাও হবে না। ঘটনাচক্রে 2টো বিধানসভার উপনির্বাচন হলো, বিজেপি নিজের ক্ষমতায় লড়ে এই প্রথম বিধানসভাতে ঢোকার সুযোগ ছিল। সুতরাং মানুষ ইতিমধ্যেই মন বানিয়ে ফেলেছেন তৃণমূল কংগ্রেসকে কোথায় নিয়ে যেতে চাইছেন। রিতেশ বলছে ড্যামেজ এতটাই গভীর যে ড্যামেজ কন্ট্রোল সম্ভব নয়, কিন্তু সেই জন্যই কি মনীষীদের নিয়ে টানাটানি? দেখুন, লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যাবে। তারা যা কাণ্ড কারখানা করছেন সেটা দুঃসাহ একেবারে। এটা শুনে আমার সত্যি কথা বলতে কি আত্মমর্যাদা বোধ নিতান্ত কুণ্ঠিত হচ্ছে এবং তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জেগে উঠছে। নেতাজি এবং স্বামী বিবেকানন্দের সঙ্গে একই সারিতে লাগাতে হবে মুখ্যমন্ত্রীর ছবি। রাজ্য যুব কল্যাণ দফতরের বিতর্কিত নির্দেশিকা ঘিরে এমনই প্রতিক্রিয়া বিদ্বজ্জনেদের। বিরোধীদের দাবি সারদা কেলেঙ্কারির কালো দাগ ঢাকতেই মনীষীদের ঢাল হিসেবে ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিদ্বজ্জনেদের একাংশের বক্তব্য, এভাবে আর যাই হোক ভাবমূর্তি মেরামতি করা যায় না। সেই হিটলার তার শেষের দিনে যে অবস্থাটা হয়েছিল সেই দিকেই পা বাড়াচ্ছে। আমার মনে হয় কোনো কিছুই আঁকড়ে ধরে কিছু করা যাবে না। তার কারণ হচ্ছে অন্যায় যে করবে তাকে শাস্তি পেতে হবে। বিরোধীরা অবশ্য কটাক্ষের সুরে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এই প্রথম মনীষীদের ঢাল করলেন তা নয়, সম্প্রতি নিজের কুকথা আড়াল করতে রামকৃষ্ণের আশ্রয় নেন তিনি। আজ সরকারি নির্দেশিকায় স্বামী বিবেকানন্দর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এক সারিতে লাগানোর কথা বলা হচ্ছে। কেউ কেউ একটু পেছনে ফিরে যেতে বলছেন, যখন এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব ভঙ্গিতে বিবেকানন্দর সার্ধ শতবর্ষ পালন করেছিলেন, যেখানে বিবেকানন্দর বেশে নেতাজি ইন্ডোর মাতাতে দেখা গিয়েছিল অভিনেতা দেবকে। বিরোধীদের অনেকে আবার বলছেন নেত্রীর পছন্দের কথা মাথায় রেখে তাকে তুষ্ট করতে গিয়ে মাঝে মধ্যেই সব সীমা ছাড়িয়ে যান অনুগামীরা, নেত্রী ওপরে মনীষীরা নিচে। একই কারণে বাঙ্গুর অ্যাভিনিউয়ে দক্ষিণ দমদম পুরসভার লাগানো হোর্ডিংয়ে বাংলার বাঘের পাশে তারই আদলে দেখা যায় তথাকথিত বাংলার নবরূপকারের ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় একা নন, তার পরিবারে আরও এক সদস্যের মনীষীদের প্রতি অগাধ শ্রদ্ধা, তিনি তার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। তার তো বিবেক নামে একটি সংগঠনও আছে, যারা সম্প্রতি নেতাজিকে রাষ্ট্রনেতা ঘোষণার দাবিতে শহীদ মিনারে সভাও করেছে। মনীষীদের পাশে দিদির ছবি থাকা উচিত কিনা তা নিয়ে কি বলছেন তিনি? এটা আমার মনে হয় সরকারের কোনো পলিসি হবে হয়তো, সেই জন্য এটা করেছে। আমাকে ব্যক্তিগত আমি কোনো মনি ঋষির সাথে কারোর ছবি লাগাই না, কারোরটা কিন্তু এটা আমার মনে হয় যে এটা ঠিক হয় না। এই অভিনব সরকারি নির্দেশিকা জারির পর অনেকেই কটাক্ষের সুরে প্রশ্ন করছেন, তবে কি এবার ভাবমূর্তি উদ্ধারে অনুগামীদের ছেড়ে মনীষীদের উপরই আস্থা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এবিপি আনন্দ। আমজাদ সাহেব, মনীষীদের সঙ্গে তো নির্বাচনী জোট করার কোনো সম্ভাবনা নেই, তাহলে তাদের ধরে টানাটানি কেন? আমি এই জন্যই বলছি যে মদন মিত্র সিবিআই ডাকলো, তিনি যাওয়ার আগের দিন বললেন নেতাজি, গান্ধী, নেহেরুর সঙ্গে তুলনা করলেন, ধরেই নিলেন প্রায় যে তাকে সিবিআই ছাড়বে না। কথামৃতের ভাষায় কথা বলছেন বলে নিজের মানে একেবারে উচ্চারণ করা যায় না এই ধরনের শব্দর যুক্তি সাজাচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, কি বলবেন? নেতাজি এবং স্বামীজি বাংলার মানুষের অন্তরে যে আসন করেছে, এরা তার যে অপন্ন করছেন, এর জন্যে এদের মানে নিন্দা করার কোনো ভাষা নেই। একটা কথা মনে রাখা ভালো যে এদের নিয়ে যদি কেউ মনে করে থেকে থাকেন যে তাদের নিজেদের ইমেজকে তারা পুনরুদ্ধার, ভাবমূর্তিকে পুনরুদ্ধার করবেন, বাংলার মানুষ ঠিক তেমনি ঘৃণা ভরে এই মানুষগুলোকে ঘৃণার আরও উচ্চ মার্গে নিয়ে যাবেন। এর কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জির অতীত যা কিছু থাকুক না কেন, গত 3.5 বছরের তার কার্যকলাপ, সেই কার্যকলাপ বাংলার মানুষ বুঝেছে, দেখেছে। পশ্চিম বাংলায় আজকে যে অবস্থা, চোর ডাকাতদের যে অবস্থা, পশ্চিম বাংলার আইন শৃঙ্খলার যে অপর্ণব, পশ্চিম বাংলায় মানুষকে ভাগাভাগি করার জন্যে তার যে নির্দিষ্ট কর্মসূচি একটা বিশেষ শ্রেণীকে নিয়ে, একটা বিশেষ সম্প্রদায়কে নিয়ে, এর দ্বারায় এই দুটো মনীষীকে পাশে রেখে তিনি যদি মনে করেন যে তার ভাবমূর্তি উদ্ধার হবে, আমি তাকে বলবো যে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। আপনি কি তাকে আরেকজন মনীষীর কথা মনে করিয়ে দেবেন যে চালাকির দ্বারা মহৎ কার্য হয় না? সে তো ঠিকই,
চালাকি দ্বারা মহৎ কার্য হয় না, এটা মনে করিয়ে দেওয়ার দরকার নেই। বাংলার প্রতিটি মানুষ আজকে এটা সেই কথাটাকে বুঝেছেন, এবং বুঝেছেন বলেই কিন্তু আমি যে কথাটাকে বলবো, তার আশেপাশে একটাও কি মানুষ নেই যে মানুষগুলো এই কথাগুলো তাকে বলতে পারেন? আমার মনে হয় অনেকে আছেন, কিন্তু তারা বলতে পারছেন না। একটু আগে তোমার এই ক্লিপিংয়ের মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম একজন বিদ্বজ্জন বলছেন, যিনি হিটলারের ঠিক সেই পর্যায়ের মধ্যে যাচ্ছেন। আজকে সরকারি খরচে বিজ্ঞাপন দিয়ে বলতে হবে যে মুখ্যমন্ত্রীর ছবি বিবেকানন্দ উৎসব কিংবা বিবেক উৎসব, সেই বিবেক উৎসবের পাশে মুখ্যমন্ত্রীর ছবি এই দুই মনীষীর পাশে লাগাতে হবে। এই কথাটা এটা বলছে কারা? যুব কল্যাণ দপ্তরে। যুব কল্যাণ দপ্তরের মন্ত্রীকে এখনো পর্যন্ত যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী তো, তার বিরুদ্ধেই তো সিবিআই তদন্ত চলছে, তার ভিত্তিতে তো সিবিআই তদন্ত চলছে। সুতরাং এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা বাংলার মানুষের আরও বেশি ঘৃণা তার পক্ষে নিয়ে যাবে, সম্মান, এবং তার পক্ষে বলা যেতে পারে যে তাকে শ্রদ্ধার আসন থেকে অনেক বেশি দূরে সরিয়ে নিয়ে যাবে। বাংলার মানুষের কাছে আমি একজন সামান্য নাগরিক হিসেবে আবেদন করব যে এইটাকে সামনে রেখে এই যে চেষ্টা, অপচেষ্টা, এই যে অপসংস্কৃতি, অশিক্ষার এই যে প্রতিফলন সরকারি সাহায্যের মারফতে, তাকে ঘৃণার জন্য আপনারা এগিয়ে আসুন। আমি দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইব, আজকে উত্তর 24 পরগনা জেলা সিপিএম এর ডাকে যে সমাবেশ হয়েছে, সেখানেও কিন্তু বিরোধীদের আক্রমণের লক্ষ্য, সিপিএম নেতাদের আক্রমণের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলছেন যে দল নয়, নীতি নয়, আক্রমণের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেই কি এই ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা? দেখুন, মান সম্মান কিছু যদি থাকতো, আত্মসম্মান বোধ যদি কিছু থাকতো, উনি নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করতেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, একসময় যা ছিল তার ইউএসপি, সারদা কেলেঙ্কারির জেরে সততার সেই ভাবমূর্তিতেই জোরালো ধাক্কা লেগেছে, আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্বল জায়গাতেই এখন বেশি করে আঘাত করতে চাইছে সিপিএম। মঙ্গলবার শহীদ মিনারের সভা থেকে তা প্রমাণিত। পরিবহন মন্ত্রী গ্রেপ্তার হয়েছে, আর বাকি আপনাদের নবান্নে যেতে হচ্ছে না, কারণ নবান্ন এখন ম করছে, সুগন্ধে নয়, দুর্গন্ধে ম করছে। এক ম গেছে, আর দুটো ম বাকি আছে। সারদা কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রীকে জেরার দাবিতে ইতিমধ্যেই পথে নেমেছে সিপিএম। সেই আন্দোলন যে তারা আরও তীব্র করতে চাইছে, এদিন তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে। সেই সঙ্গে সারদা কেলেঙ্কারি ইস্যুতে রাজনৈতিক কৌশলও নিচ্ছে আলিমুদ্দিন। রাজনৈতিক মহলে জোর জল্পনা, তৃণমূলের অন্দরেই এমন অনেকে রয়েছেন যারা প্রতারণায় অভিযুক্তদের হয়ে রাস্তায় নামার বিপক্ষে। এই প্রেক্ষিতে তৃণমূলের অন্দরে বিদ্রোহের আগুন উস্কে দিতে চাইছে সিপিএম। যারা যাচ্ছেন ওই আমরা চোরদের মিছিলে, আমি বলছি যাবেন না। তৃণমূল কংগ্রেসে অনেক লোক আছেন যারা চোর নয়। আচ্ছা, বাড়ি ফিরে গেলে জিজ্ঞেস করে যদি আপনার ছেলে মেয়েরা, নাতি নাতিরা, যে চোরেদের মিছিলে তুমি কেন গেছিলে। সিপিএমের এদিনের সভায় বক্তাদের ভাষণের সিংহভাগ জুড়েই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, যা দেখে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, বুদ্ধদেব ভট্টাচার্যর লাইনে হেঁটে তৃণমূলকেই প্রধান প্রতিপক্ষ বলে মনে করছে সিপিএম। ধর্মনিরপেক্ষতার স্বার্থে বিজেপির সঙ্গে লড়াই থাকলেও রাজ্যের তৃণমূলকে হটিয়ে তবেই মোদির বিরুদ্ধে লড়াই করা সম্ভব। এই নীতিকে আঁকড়ে ধরেই আন্দোলন আরও জোরালো করতে চাইছে আলিমুদ্দিন। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। পলাশ, আজকের সমাবেশ কি এটা পরিষ্কার করে দিল না যে নবান্ন অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বক্তাদের বক্তব্যের 80% জুড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যে এ রাজ্যে প্রধান শত্রু হিসেবে সিপিএম যদি কাউকে চিহ্নিত করতে থাকে, সেটা হচ্ছে এই মুহূর্তে রাজ্য সরকার এবং শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, প্রথম বলি যে সততার প্রশ্ন নিয়ে কথা উঠছে, যে এবং আমরা প্রায় 2 লাখ মানুষ আজকে উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলাম। আমাদের গোটা রাজ্য সহ আমাদের জেলার মানুষ বিপন্ন, মানুষের জীবনের এমন একটা ক্ষেত্র নেই যে ক্ষেত্রটা আক্রান্ত হয়নি। আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ পর্যন্ত শেষ করে দেওয়ার ব্যবস্থাই 3.5 বছর 4.5 বছর সময়ের মধ্যে হয়েছে। উনি দায়িত্ব নিয়ে, ওনার দল দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলা সব ল্যাম্পপোস্টের দখল নিয়েছিলেন, সততার প্রতিমূর্তি এই ভাবনা মানুষের মধ্যে সঞ্চারিত করবার চেষ্টা করেছিলেন। সারদা ঘটনা সামনে আসবার পরে সেই ল্যাম্পপোস্টের ফ্লেক্স উধাও হয়ে গিয়েছে। না না, আজকে তো দেখালাম, আজকে কলকাতার বহু জায়গায়, কলকাতার আশেপাশে রয়েছে, কিছুটা শেয়ার করেছেন ড্যামেজ কন্ট্রোল করবার জন্য, অন্যান্য মনীষীদের সঙ্গে, স্যার আশুতোষের সঙ্গে দেখলাম শেয়ার করেছেন। উনি ডক্টরেটের কথা বলতেন, শুধু জ্যোতিবাবু তখন বলেছিলেন যে ওই নামের ইউনিভার্সিটি পৃথিবীতে কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না।
উনি সুদীপ্ত সেনকে চিনতেনই না। আমাদের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব শুধু বলেছিলেন ডেলো পাহাড়ে রাত 2-2:30টার সময় একটা সভাতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সুদীপ্ত সেন এই ধরনের চিটফান্ডের নায়কদের সঙ্গে বসে থেকেছেন, সবাই না বৈঠকে, হ্যাঁ বৈঠকে তিনি বসেছেন। এরকম অজস্র তার নিজের সেলফ অ্যাডভার্টাইজমেন্ট তাকে তৈরি করতে হয়েছে। আমি সৎ এই কথাটা ঢাকঢোল পিটিয়ে বলবার দায়িত্ব যিনি নিয়েছেন, মোজবার দায়িত্ব তিনি নিয়েছেন। আমরা তার ভাবমূর্তি তাকে কালিমালিপ্ত করবার জন্য, তার ভাবমূর্তির ওপর টান দেওয়ার জন্য আমরা আজকে যাইনি। তার ভাবমূর্তি তিনি নিজে রাখবেন কি রাখবেন না গোটা রাজ্যের মানুষ দেখছেন, দেশের মানুষ দেখছেন। আমরা হীরক রানীর এই সাম্রাজ্যটাকে টান মেরে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি এবং তার জন্যই একটা জেলা, কেবলমাত্র একটা জেলা আজকে এই লক্ষ লক্ষ মানুষকে নিয়ে কলকাতার এই শহীদ মিনারের সমাবেশে আমরা উপস্থিত হয়েছি। আমি শেষ বাক্যটা নিয়ে বিমল বাবুর কাছে যাব, যে এই প্রথম তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় ইউএসপি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি, সততার প্রতীক স্লোগান, সেটা আক্রান্ত, সেটা চ্যালেঞ্জের মুখে। না, চ্যালেঞ্জের মুখে কিনা এবং সেটা পিপল অ্যাকসেপ্ট করছে কিনা সে তো নির্বাচনে বোঝা যায়। এখন আপনি যে জায়গাটাকে শেষ করেছেন সেটা শুরু করি, সিপিআইএম এই স্ট্র্যাটেজিটা নিচ্ছে কেন? কারণ আপনার আলোচনাটা সিপিএম কেন্দ্রিক, না চাইলে সেই উত্তরটাই আমাকে দিতে হচ্ছে। সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় ইউএসপি, যেটা আপনি বললেন, আপনার ব্যবহার শব্দটাই আমি ব্যবহার করছি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হচ্ছেন মূল, কিন্তু কারণ তিনি তার ব্যক্তিগত ইমেজ দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছেন। এটা অস্বীকার করা, আমি এটা মনে করি যে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক বদল হয়েছে সেই বদলে যদি ক্যাটালিস্ট বা অনুঘটকের ভূমিকা কেউ পালন করে থাকেন তো নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়। সবই তাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এখন তাহলে নেতাজি বা বিবেকানন্দ, না বলছি এখন সিপিএম এর টার্গেট হচ্ছে ওই ইমেজটাকে ভাঙার চেষ্টা করা। কারণ সিপিএম কিন্তু অন্য কোনো টার্গেট করছে না। আপনি দেখবেন কিছুদিন ধরে, অন্তত কয়েক মাস ধরে সিপিএম কিন্তু ওই টার্গেটটা করে যাচ্ছে। সব বিরোধী, কংগ্রেস, বিজেপি। আপনি যদি বিজেপির ডিসকোর্সটা দেখেন, কিন্তু মমতাকে ব্যক্তি হিসেবে আক্রমণ খুব একটা করছে না। ওই রকম নয়, মমতাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে সেই স্লোগান তুলেছে কি রিতেশ? আমার তো শুনি অবিলম্বে মমতাকে অ্যারেস্ট করতে হবে সেটা স্লোগান তোলেনি। আমি কিন্তু বিরোধী দলগুলো আমি বলেন, আমি জানি আপনার চেয়ে কম রাখি না, আমাকে বলতে দিন। মমতা ভাগ, ঠিক আছে, অবিলম্বে মমতাকে অ্যারেস্ট করতে হবে এই স্লোগান কিন্তু তোলেনি। এই স্লোগানটা তুলেছে কিন্তু সিপিআইএম। কারণ একটাই, সেটা হচ্ছে ওদের লক্ষ্য এটাকে পলিটিক্যাল, এটা একদম পলিটিক্যাল রিজন। সেটা হচ্ছে যেভাবে হোক মমতার ইমেজটাকে ভাঙার চেষ্টা করে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস পলিটিক্যালি বিপর্যস্ত হতে পারে। এটা স্বাভাবিক নিয়ম, যে কোনো রাজনৈতিক দল করবে। আর যদি সিপিএম এর আমলে সারদা হতো, মমতা ব্যানার্জিও তাই করতেন। স্বাভাবিক নিয়ম এটা, আমি এটা দোষ গুণ কিচ্ছু বলছি না, এটা স্বাভাবিক নিয়ম। এটা পাওয়া যায়নি, কিন্তু কেন আলোচনা করতে একেবারে লাইন দিয়ে জেলে আমি কি বলছি আপনি ধরতে পারছেন না কথাটা। সেটা হচ্ছে এটাই কিন্তু সিপিএম করার চেষ্টা করছে, এটা স্বাভাবিক নিয়মেই করার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সেটাকে পলিটিক্যালি মোকাবিলা করবে। পলিটিক্যালি মোকাবিলা করতে গেলে এই মুহূর্তে একটু সমস্যা আছে, কারণ বারবার সিবিআই কে নিয়ে প্রশ্ন উঠছে, বারবার বিরোধী দলগুলো আক্রমণ করছে। তো স্বাভাবিকভাবে ওদের স্ট্র্যাটেজি বার করতে হচ্ছে কিভাবে এগোবো। সেখানে মানুষের কাছে একটা স্ট্র্যাটেজি হতে পারে, বা বিভিন্ন মনীষীর ভাবনা চিন্তা, সেটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। তবে একটা কথা ভুল বলা হলো যে এখন মমতা ব্যানার্জির ছবি, তা কিন্তু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন থেকে কিন্তু তার সদস্য সমর্থকরা সেই ছবি ব্যবহার করে। বিভিন্ন মিটিং টিটিং এ মূল ছবি কিন্তু মমতার অন্য কোনো ছবি থাকতো না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করা তৃণমূল কংগ্রেসের নতুন কিছু না। একটা গুণগত পার্থক্য বললেন, গুণগত পার্থক্য সরকারের পক্ষ থেকে সেই লাইনে আসছিলাম যে গুণগত পার্থক্য হচ্ছে একেবারে সার্কুলার দিয়ে বলা হচ্ছে যে তোমরা এই ছবির পাশে মমতা ব্যানার্জির ছবি রাখো। আপনি যদি আরেকটা গুণগত পার্থক্য আছে, সেটা হচ্ছে আমার আপনার করের টাকা, সরকারের টাকা, পার্টির টাকা না। আমরা করের টাকা তো আপনাকে বলি, এতদিন প্রসঙ্গটা কেন তোলেনি কেউ জানি না। নবান্নতে বা যে কোনো দপ্তরে যান, মন্ত্রীরা কিন্তু তাদের ঘরে মমতা ব্যানার্জির ছবি রাখেন, রাখেনি তো? রাখেন। তো এখানে যেটা পার্থক্যের জায়গাটা দিয়ে পূজাও করতে পারেন, কিন্তু আমার আপনার করের টাকা না। পার্থক্যের জায়গাটা হচ্ছে যে এবারে একজন মনীষীর পাশে মমতা ব্যানার্জির ছবি রাখা, এটাই পার্থক্যের জায়গাটা সূচনা করবে সরকারি ভাবে। সরকারি সার্কুলার, এটাই তো বলছি, সরকারি সার্কুলার এটাই পার্থক্যের জায়গাটা সূচিত করছে। না, এই মুখ্যমন্ত্রীর ছবি রাখার কথা নয়। না সেটা বলছি তো। তবে হ্যাঁ, না মুখ্যমন্ত্রীর ছবি রাখার যদি কথা বলেন, আপনি এই মুহূর্তে যে দলটি করছেন সেই কংগ্রেস, তারা ইউপিএ, না দলটা করছেন, শুনুন কথাটা
শুনুন, ইউপিএ যখন কথাটা সহ্য করতে পারেন না কেন? ইউপিএ যখন কেন্দ্রে ছিল, ইউপিএ তে চেয়ারপারসন ছিলেন সোনিয়া গান্ধী। তিনি কোনো দল, তিনি কোনো সরকারি পদ হোল্ড করতেন না, কিন্তু যে যে সরকারি বিজ্ঞাপনগুলো হতো সবচেয়ে বেশি ছবিটা সোনিয়া গান্ধীর ছবি থাকতো। তাই কংগ্রেসও খুব ভালো কাজ করেনি, তাদের সমালোচনার জায়গা নেই। আমি বলি কংগ্রেস যেন চুপ করে থাকে, কংগ্রেস কথা না বলে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি জানতে চান, আমি বলবো যে মনীষীদের ছবি, মনীষীরা মনীষী, আমাদের মতো মানুষদের তাদের পাশে রাখাটা উচিত নয়। মুখ্যমন্ত্রীর ছবি রাখা যেতেই পারে, সেখানে কোনো মন্ত্রী চাইলে তার ঘরে রাখতে পারেন বা কোনো অনুষ্ঠানে তারা রাখতে পারেন, কিন্তু সরকারিভাবে কোনো সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ছবিও রাখাটা সেই অর্থে অন্যায় নয়, কিন্তু মনীষীর পাশে রাখাটা আমি মনে করি ঠিক নয়। এক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করা উচিত ছিল বলে আমি মনে করি। আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ। দ্রুত দেখে নেবো আমার এই পর্বের বক্তারা কে কি বললেন। আজকের পর্ব এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। ভালো থাকবেন। Kalyani's Nature Pure presents ঘণ্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে।